হয়েছে, 3-4টে সংজ্ঞা শুধু, কিন্তু ওই মলিকুলার নাম্বারটা মানে আণবিক সংকেত বা আণবিক সংখ্যা ওগুলো বলতে গেলে আগে ডাল্টনের পরমাণুবাদ আর অ্যাভোগাড্রোর সূত্রটা একটুখানি বলে দিতে হবে। তো ওটা একটুখানি আমি জাস্ট বলে দিচ্ছি, বলে দিয়ে তারপরে ওটাতে চলে যাবে। চ্যাপ্টারটা খুব বেশি পার্টটা নেই, মেন রয়েছে পরে যে চ্যাপ্টারটা আমরা পড়বো অ্যাটম, মানে পরমাণুর গঠনের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা মোটামুটি ডিটেলসে রয়েছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা একটুখানি শেয়ার করে দিই। ঠিক আছে, দেখো প্রথমে ডাল্টনের পরমাণুবাদটা একটুখানি বলে দিই। ডাল্টনের পরমাণুবাদের তত্ত্বগুলো একটুখানি বলে দিই। 11-এ পড়েছো, তোমাদের কতটা কি মনে আছে জানি না, তো তত্ত্বগুলো একটুখানি বলে দিই। প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অবিভাজ্য পদার্থ কণা দ্বারা গঠিত। এই অবিভাজ্য পদার্থ কণিকার নাম হচ্ছে পরমাণু বা অ্যাটম। নেক্সট হচ্ছে একই মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজন ধর্মে একই হয়। বিভিন্ন মৌলিক পদার্থ, তারপর একটা হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি ওজন ধর্মে বিভিন্ন হয়। 4 নম্বর হলো মৌলিক পদার্থের পরমাণুগুলি পরস্পর পূর্ণ সংখ্যা সরলানুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে। 1:2:3:4 এরকম ভাবে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। ঠিক আছে, ওখানে কোনো ফ্র্যাকশনের ব্যাপারটা থাকে না, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা এবারে এটা হলো ডাল্টনের পরমাণুবাদটা। মোটামুটি ডাল্টনের পরমাণুবাদের কয়েকটা অসঙ্গতি থাকে, অসঙ্গতিটার জন্যই পরবর্তীকালে অ্যাভোগাড্রোর সূত্রটার ব্যাপারটা আসে। তো ডাল্টনের পরমাণুবাদের অসঙ্গতিগুলো দেখো। পরমাণু বা অ্যাটম একটা অবিভাজ্য কণা দ্বারা গঠিত। ডাল্টনের এই সিদ্ধান্ত সঠিক নয়, পরমাণু আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়। কারণ ডাল্টন শুধু পরমাণুর ব্যাপারটা বলেছিলেন, পরবর্তীকালে আমরা যখন তোমার পরমাণু নিয়ে আলোচনা করেছি, পরবর্তীকালে আমরা দেখেছি তোমার নিউট্রন, প্রোটন, ইলেকট্রনের ব্যাপারটা এসছে। ঠিক আছে, তাহলে ডাল্টনের পরমাণুবাদে কিন্তু এই প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের ব্যাপারটা ছিল না। ঠিক আছে, তাহলে অবশ্যই পরমাণুটা আরো ছোট ছোট জিনিসে ভাঙছে, নইলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো এলো কোথা থেকে? ঠিক আছে, এটা একটা অসঙ্গতি। 2 নম্বর, পরমাণু কেন্দ্রের কণিকাগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, পরমাণু কেন্দ্রের বাইরের দিকের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবারে যখন পরমাণুটাকেই সর্বক্ষুদ্র কণা বলেছিলেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের কথা বলেনি, তখন তো সেক্ষেত্রে আমাদের রাসায়নিক বিক্রিয়ায় শুধু পরমাণু অংশগ্রহণ করবে, আমরা সেটাই জানবো। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী রাসায়নিক বিক্রিয়ায় শুধু পরমাণু অংশগ্রহণ করবে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় তো পরমাণু অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কি? পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনগুলো, ইলেকট্রনের আদান প্রদান হয়। বেসিক্যালি রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে একই মৌলের পরমাণুগুলি ওজন ও ধর্মে একই হবে। ডাল্টনের এই মতবাদও সঠিক নয়। আইসোটোপ পরবর্তীকালে যখন আবিষ্কার হলো, ঠিক আছে, আইসোটোপ আবিষ্কার হওয়ার পর দেখা গেল প্রত্যেকের ওজন ও ধর্ম একই হবে না। হাইড্রোজেনের ক্ষেত্রে যেন তিন ধরনের আইসোটোপ, 1, 2, 3, তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ওজন ও ধর্মগুলো আলাদা আলাদা হচ্ছে। এইটা জিনিসটাও প্রমাণ করা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাল্টন মৌল ও যৌগের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলেছিলেন, কিন্তু অণু সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেননি। ডাল্টনের পরমাণুবাদ, আমরা বেসিক্যালি বলি কি ডাল্টনের পরমাণুবাদ। তাহলে ডাল্টনের যদি পরমাণুবাদী হয়, তাহলে সেখানে অণুর ব্যাপারটা আসছে না। অণুর ব্যাপারটা আমরা তো পরে জানতে পেরেছিলাম, তাই না? যখন অ্যাভোগাড্রোর সংখ্যাটা জানতে পারলাম, তখন অণুর কথাটা জানতে পারলাম। তো ডাল্টনের পরমাণুবাদে শুধু আমরা পরমাণু কথাটাই জানতে পেরেছিলাম, অণু সম্বন্ধে কোনো ধারণা ডাল্টন দিতে পারেননি। ঠিক আছে, আর শেষ পয়েন্টটা হচ্ছে আইসোটোপ আবিষ্কারের ফলে ডাল্টন ও পরমাণুর সাহায্যে রাসায়নিক সংযোগ সূত্র প্রমাণ করা যায় না। তাহলে ডাল্টনের পরমাণুবাদের এটা সবটাই হচ্ছিল পরমাণুটা ভাঙছে না সেইটার জন্য। আইসোটোপ আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু আইসোটোপ আবিষ্কার না হলেও যদি ডাল্টনের পরমাণুবাদের প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের ব্যাপার নেই, তাহলে রাসায়নিক সংযোগ সূত্র প্রমাণ হবে কি করে? রাসায়নিক সংযোগ সূত্র তো ইলেকট্রনটা মেন জিনিস, তাই না? তাহলে ইলেকট্রনের ব্যাপারটা যখন ওখানে ছিল না, তাহলে রাসায়নিক সংযোগ সূত্র প্রমাণ হচ্ছিল না। তাহলে এইগুলো হলো তোমার ডাল্টনের পরমাণুবাদের অসঙ্গতি। তোমাদের এই জিনিসটা সিলেবাসে মানে বুকলেটের সিলেবাসে নেই, কিন্তু যদি কনসেপচুয়াল কোশ্চেন হয়, কোথা থেকে কি কোশ্চেন হবে বোঝা কিন্তু খুব মুশকিল। সিলেবাসটা যেভাবে ওরা ভেঙে চুরে শেষ করেছে, তাতে কিন্তু কোথা থেকে কি প্রশ্ন হবে বোঝা খুব মুশকিল। সেজন্য আমাকে এই জিনিসটা একটুখানি বলে দিতে হচ্ছে। কারণ 11-এ পড়ে এসছো, তোমাদের কতটা কি মনে আছে আমি ঠিক বুঝতে পারছি না, যার জন্য এখানটুকু বলতে হচ্ছে। এই চ্যাপ্টারটাই 3টে জিনিসই আছে, শতকরা সংযুতি, আর তোমার আণবিক সংখ্যা, আর আরেকটা কি জানো, তিনটে জিনিস আছে এই অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টারটায়। 3টে জিনিস আছে, আণবিক স্থূল সংকেত, শতকরা সংযুতি আর আণবিক সংকেত। এই 3টে জিনিস রয়েছে এই চ্যাপ্টারটায়। আগেরগুলো এই জন্য আমাকে একটুখানি বলে দিতে হচ্ছে। এটা হয়ে গেল ডাল্টনের পরমাণুবাদ, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা চলে যাবো অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা কি?
অ্যাভোগাড্রোর সূত্রটা কি বললো? প্রকৃতিতে স্বাধীন অবস্থায় কোনো মৌলিক বা যৌগিক পদার্থে যে ক্ষুদ্রতম কণা পাওয়া যায় তাকে অণু বললো। তাহলে অণুর ব্যাপারটা আমরা কার থেকে জানতে পারলাম? অণুর ব্যাপারটা আমরা জানতে পারলাম অ্যাভোগাড্রোর সূত্র থেকে। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণুবাদ অবধি আমরা কিন্তু অণু সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, কিন্তু যখন ডাল্টন এলো, এই তো তোমার অ্যাভোগাড্রো এলো, অ্যাভোগাড্রো যখন এলেন তখন তিনি কি বললেন যে স্বাধীন অবস্থায় কোনো মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা পাওয়া যায় তাকে অণু বলে। স্বাধীন অবস্থায়, এখানে মেন ইম্পর্টেন্ট পয়েন্টটা কিন্তু উনি যোগ করলেন স্বাধীন অবস্থায়। স্বাধীন অবস্থায় কেন বলতো? অক্সিজেন, সাপোজ অক্সিজেনের একটা পরমাণু কিন্তু স্বাধীন অবস্থায় থাকতে পারে না, দুটো অক্সিজেনকে একসাথে থাকতে হবে। অক্সিজেনের একটা পরমাণু কিন্তু স্বাধীন অবস্থায় থাকতে পারে না, হাইড্রোজেনের একটা পরমাণু স্বাধীন অবস্থায় থাকতে পারে না। ওকে স্বাধীন অবস্থায় থাকতে হলে কি দুটো পরমাণুকে একসাথে থাকতে হবে, দুটো পরমাণু হয়েই একটা কিন্তু অণু গঠন করছে। H2টা একটা অণু, O2টা একটা অণু। স্বাধীন অবস্থায় থাকতে গেলে তাহলে ডাল্টনের পরমাণু বাদের পর অ্যাভোগাড্রোর সূত্র যখন আমরা পড়ছি, অণুর কথা যখন আমরা বলছি, অণুর কনসেপ্টটা যখন আমরা অবতারণা করছি, তখন মেন যে টার্মটা সেটা হচ্ছে কিন্তু স্বাধীন অবস্থায় থাকা। তাহলে স্বাধীন অবস্থায় থাকতে গেলে দুটো অক্সিজেনকে একসাথে থাকতে হবে, দুটো হাইড্রোজেনকে একসাথে থাকতে হবে, ঠিক আছে? এটা হলো। এরপরে আমরা পেয়ে যাচ্ছি অণু থেকে, অণুর সংজ্ঞাটা পেলাম। এবার অণু সংজ্ঞা থেকে পেয়ে যাচ্ছি আরো দুটো জিনিস। অণু সংজ্ঞাটা থেকে পাচ্ছি মৌলিক অণু আর যৌগিক অণু। এই যে Ca তোমার N2 বা H2 বা O2 মৌলিক অণু কেন? একটা মৌলের দুটো পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে, ঠিক? আচ্ছা, H2SO4 কিন্তু একটা যৌগিক অণু। কেন? এর মধ্যে অনেকগুলো মৌল একসাথে আছে, H2 আছে, S আছে, O4 আছে। তার মানে তিনটে মৌল পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যুক্ত হয়ে H2SO4 গঠন করেছে। তাহলে O2, N2, H2 এগুলো হচ্ছে C, এগুলো হচ্ছে তোমার মৌলিক অণু, ঠিক আছে? মৌলিক অণু। আর H2SO4, HCl, HNO3 এগুলো হচ্ছে যৌগিক অণু, ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণাকে মৌলিক অণু বলে, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণাকে যৌগিক অণু বলে, ঠিক আছে? মৌলিক পদার্থের দুটি পরমাণু সমন্বয়ে মৌলিক অণু গঠিত হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয় এটা। এই যে বলেছে একই মৌলিক পদার্থের দুটি পরমাণু সমন্বয়ে মৌলিক অণু গঠিত হয়, সবসময় কিন্তু দুটো পরমাণু থাকে না। ওজন O3, ওজনে তার মানে কি তিনটে অক্সিজেন একসাথে যুক্ত হচ্ছে। ওজনের একটা অণু মানে O3, তিনটে অক্সিজেন একসাথে যুক্ত হয়ে ওজন গঠন করছে, তার মানে দুটো হলো না, এখানে তিনটে একসাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, একই মৌলিক পদার্থে দুটো পরমাণু সমন্বয়ে মৌলিক গঠিত হয়, তাহলে এইটা সবসময় কিন্তু, এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে ঠিক, সবার ক্ষেত্রে ঠিক নয়, ঠিক আছে? আবার ধাতুর ক্ষেত্রে যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এদের ক্ষেত্রে একটা পরমাণুই তোমার অণু গঠন করে নিচ্ছে, কারণ একটা পরমাণু সোডিয়াম একটা সিঙ্গেল পরমাণু। ম্যাডাম কি একটু শেয়ার করেছেন? হ্যাঁ বলুন। সাদা স্ক্রিনটাই কিন্তু শেয়ার হয়েছে। হ্যাঁ, সাদা স্ক্রিনটা শেয়ার হয়ে, আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি, এখনো কিছু লিখিনি। আচ্ছা আচ্ছা, আমি থিওরিটা একটুখানি বলে দিই। তাহলে সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার একটা পরমাণুই স্বাধীন অবস্থায় থাকতে পারছে, তার মানে ওই একটা পরমাণুই অণু গঠন করছে। এই জিনিসটা নিয়ে কনফিউজ হয়ে যেও না, অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্সটা কিন্তু বুঝো। যখন স্বাধীন অবস্থায় থাকতে পারছে তখন হচ্ছে অণু, ঠিক আছে? পরমাণু জেনারেলি আমরা যখন লিখছি খাতাতে তখন O, H, C, O, তোমার N এগুলো সমস্ত পরমাণু, কিন্তু যখন ওরা স্বাধীন অবস্থায় থাকতে পারছে তখন সেটা হচ্ছে অণু, ঠিক আছে? অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্স এটা। অণু আর পরমাণুর মধ্যে জিনিসটা কিন্তু গুলিও না, কারণ কনসেপচুয়াল কোশ্চেন এলে কোথা থেকে কোশ্চেন করবে সেটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবারে হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী আমরা পেয়েছিলাম অ্যাভোগাড্রোর নাম্বারটা 6.023 × 10⁻23। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী আমরা কি পেয়েছিলাম? অ্যাভোগাড্রোর নাম্বারটা পেয়েছিলাম। অ্যাভোগাড্রোর নাম্বারটা কি ছিল? 6.023 × 10⁻23। এটা অ্যাভোগাড্রোর নাম্বারটা পেয়েছিলাম। এবারে প্রকল্পটাতে অ্যাভোগাড্রো কি বলেছিল সেটা একটুখানি দেখি। সম উষ্ণতা ও সম চাপে সম আয়তন যে কোনো গ্যাসের সমসংখ্যক অণু বা মলিকুল বর্তমান থাকে। তাহলে সম উষ্ণতা, সম চাপে, সম আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান থাকে। অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী 1 সিসি অক্সিজেন, 1 সিসি নাইট্রোজেন, 1 সিসি ক্লোরিন, 1 সিসি হাইড্রোজেন ক্লোরাইড একই তাপমাত্রা ও চাপে অণুর সংখ্যা সমান হবে। পরবর্তীকালে এটা নিয়েও আবার আলোচনা বেরিয়েছে, ঠিক আছে? সব অ্যাভোগাড্রোর সূত্রটাও সবসময় কিন্তু কারেক্ট হয় না, ঠিক আছে? এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। বেশ, নেক্সট আমরা তাহলে কি পাচ্ছি? অ্যাভোগাড্রোর প্রকল্প তাহলে কি বললাম? সম উষ্ণতা ও সম চাপে
অ্যাভোগাড্রোর প্রকল্পটাতে আমরা কি পাচ্ছি? সম উষ্ণতা ও সম চাপে সম আয়তন, তিনটে জিনিস তাহলে সমান হচ্ছে। সম উষ্ণতা, সম চাপ, সম আয়তন। সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। ঠিক আছে, তাহলে মনে করে একই উষ্ণতা আর একই চাপে 1 সিসি মানে কিউবিক সেন্টিমিটার, 1 সিসি হাইড্রোজেন, 1 সিসি অক্সিজেন, 1 সিসি নাইট্রোজেন আছে। তাহলে যদি সমান উষ্ণতা ওর চাপ থাকে, আয়তনটা তো সমান আমরা বলেই দিলাম, 1 সিসি বলে দিচ্ছি মানে আয়তনটা সমান আমরা বলেই দিচ্ছি। তাহলে যদি সমান উষ্ণতা ও সমান চাপ হয়, তাহলে কিন্তু এই 1 সিসি হাইড্রোজেন, 1 সিসি অক্সিজেন, 1 সিসি নাইট্রোজেন সবার মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। ঠিক আছে, সবার মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। ঠিক আছে, যে কোনো গ্যাসীয় মৌলিক বা যৌগিক পদার্থে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এর মধ্যে যদি অন্য কোনো গ্যাসও থাকে, যদি থাকে, ঠিক আছে, যদি এটা আমরা মৌলিক গ্যাসগুলো বলেছি, যদি যৌগিক কোনো গ্যাসও থাকে, ঠিক আছে, যৌগিক কোনো গ্যাসের ক্ষেত্রেও কিন্তু সমান সংখ্যক অণু বর্তমান থাকবে অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী। ঠিক আছে, এটা হলো তোমার অ্যাভোগাড্রোর প্রকল্প। এই অ্যাভোগাড্রোর প্রকল্পের আবার প্রকল্প যখনই বেরোলো তখনই তো তার কিছু ড্রব্যাকস তো থাকবেই, প্রত্যেকটা জিনিসের একটা করে ড্রব্যাক থাকে। তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্পের ত্রুটিটা একবার দেখে নিই, ত্রুটিটা দেখে তারপর সংশোধনগুলো দেখে নিতে হবে। ত্রুটিতে কি বলেছে যে ডাল্টনের ধারণা ছিল যে মৌল বা যৌগ উভয় পদার্থে খুব সূক্ষ্মতম কণিকা পরমাণু, কিন্তু সেটা না অ্যাভোগাড্রো বললেন, অ্যাভোগাড্রো অণুর অবতারণা করলেন। তাহলে ডাল্টন অণু সম্বন্ধে ধারণা দিতে পারেন, কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে জানা যায় যে মৌলিক পদার্থের সূক্ষ্মতম কণিকা পরমাণু, কিন্তু মৌলিক ও যৌগিক পদার্থের সূক্ষ্মতম কণিকা যা স্বাধীনভাবে অবস্থান করে তা হচ্ছে অণু। ঠিক আছে, তা হচ্ছে অণু। এবারে অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে প্রথমে আমরা ডাল্টনের পরমাণুবাদ যেটা, সেটা সংশোধনটা একটুখানি দেখে নেবো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা হচ্ছে পরমাণু। এটাও ঠিক নয়। অ্যাভোগাড্রো থেকে আমরা পেলাম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা পরমাণু, কিন্তু এটাও ঠিক নয়, তাই না? এটাও ঠিক নয় কারণ পরমাণু তো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন। পরবর্তীকালে যখন বোরের তত্ত্ব আসবে, ঠিক আছে, রাদারফোর্ডের তত্ত্ব আসবে, বোরের তত্ত্ব আসবে, পাউলির অপবর্জন নীতি আসবে, ঠিক আছে, এগুলো যখন আসবে তখন আমরা দেখে নেবো যে ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, পরমাণুও কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তবে এতক্ষণ পর্যন্ত আমরা যতটা পড়লাম, ডাল্টনের পর যখন অ্যাভোগাড্রো এলেন, অ্যাভোগাড্রোর থেকে ডাল্টনের সূত্রটা সংশোধন করে, খানিকটা সংশোধন করে হলো যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশগ্রহণ করে। মৌলিক ও যৌগিক পদার্থের সূক্ষ্মতম কণা যে স্বাধীনভাবে থাকতে পারে তা হচ্ছে অণু। একই মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলিক অণু, আর বিভিন্ন মৌলিক পদার্থের দ্বারা গঠিত অণুকে যৌগিক অণু বলে। একই পদার্থের অণুগুলো ওজনের ধর্মে একই, পদার্থের ধর্মই হলো অণুর ধর্ম। বিভিন্ন পদার্থের অণু ওজন ও ধর্মে বিভিন্ন হয়। পরমাণুগুলি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা সরলানুপাতে যুক্ত হয়ে বিভিন্ন অণু গঠন করে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা পাচ্ছি অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমরা কি কি জানতে পাচ্ছি। অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমরা জানতে পাচ্ছি সাধারণ গ্যাসীয় মৌলিক পদার্থের অণু দুটি করে পরমাণু দ্বারা গঠিত। সবসময় দুটো করে নয়, সেটা তোমাদেরকে বললাম, তবে বেসিক্যালি দুটো করেই হয়। আচ্ছা, নেক্সট জানতে পারছি কোনো গ্যাসীয় মৌল বা যৌগের আণবিক ওজন এদের বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ। m সমান 2d একটা প্রমাণ আছে, m সমান 2d। m সমান 2d, এই ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব, এটা হচ্ছে মোল সংখ্যা, আর এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তোমাদের প্রমাণটা নেই, তবে এই জিনিসটা জেনে রাখো, যেহেতু বলছি এই জিনিসটা জেনে রাখো। m সমান 2d, তাহলে m সমান 2d হলে কি জানতে পারছি যে
তোমার কোনো মৌলের বা যৌগের আণবিক ওজন ওদের বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ। ডিটা এখানে বাষ্পীয় ঘনত্ব, ডি ফর ডেন্সিটি, সেজন্য বাষ্প ঘনত্ব। আচ্ছা, প্রতিটা গ্যাসীয় পদার্থের আণবিক ফর্মুলা নির্ণয় করা সম্ভব, মৌলিক পদার্থের পারমাণবিক ওজন নির্ণয় করা সম্ভব, প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম আয়তন যে কোনো গ্যাসের গ্যাসীয় পদার্থের আয়তন তোমার আয়তন 22.4 লিটার। এই জিনিসটা একটুখানি মনে রেখো। প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। এটা কিন্তু খুব শর্ট কোশ্চেনে আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা মোটামুটি এতটাই দেখবো। তারপরে এর প্রমাণগুলো আছে, এগুলো আমাদের দরকার নেই। এরপর আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা চলে যাব, তারপরে মোলের সংখ্যাটা পড়বো। মোলের সংখ্যাটা কেন পড়বো, আমাদের পরবর্তীকালে এই মোলার সংখ্যাটা নিয়ে আলোচনা করতে হবে। অ্যাভোগাড্রোর সংখ্যাটাতে তাহলে কি বলেছি, প্রমাণ চাপ ও উষ্ণতায় 22.4 লিটার আয়তন 1 গ্রাম অণু বা 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম আয়ন যে কোনো গ্যাসে যথাক্রমে অণু, পরমাণু, আয়নের সংখ্যা নির্দিষ্ট থাকে। এই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। তাহলে প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো পদার্থের ক্ষেত্রে, অ্যাভোগাড্রোর সংখ্যাটা হয় 22.4 লিটার। আর ওদের মধ্যে আয়নের সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে। অণু, পরমাণু ও আয়নের সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে। অণু, পরমাণু ও আয়নের সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে, ঠিক আছে? অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমি আগেই লিখে দিয়েছি, অ্যাভোগাড্রোর সংখ্যাটা আগেই তোমাদেরকে বলে দিয়েছি, 6.023 × 10⁻23। এবারে আমরা যেটা পড়বো মোলের সংজ্ঞা, মোল কাকে বলছে। এরপরে যেটা আমরা পড়বো মোল। মোল সংখ্যা কাকে বলছে? সাধারণভাবে মোল বলতে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থকে বোঝায়। মোল বলতে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে মোল বলতে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থকে বোঝাচ্ছে। আচ্ছা, 1 মোল CO2 বলতে 44 গ্রাম CO2 কে বোঝায়। কেন বলো তো? এখানে আমরা ডিডাকশনটা কি করে বের করতে হয় সেটা আমরা একটু দেখি। 1 মোল CO2 বলতে 44 গ্রাম CO2 কে বোঝাচ্ছে। কেন 44 গ্রাম কেন বলছে বলো তো? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 12, অক্সিজেনের 16। তাহলে যদি আমরা CO2 বার করতে যাই, CO2 মানে C+O+O, তাহলে আমাদের কত হচ্ছে? 12 + 16 + 16, তার মানে হলো 32 + 12 44, ঠিক আছে? তাহলে 44 হচ্ছে 44 এখানে পারমাণবিক সংখ্যা থেকে বেরোচ্ছে বলে আমরা কি বলেছিলাম, 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ। এই CO2টা হচ্ছে 1 গ্রাম অণু, এই CO2টা হচ্ছে 1টা গ্রাম অণু। CO2টা তার মানে এইটা একটা অণু, তো CO2 একটা অণু, তো তাহলে CO2-র মধ্যে পরমাণুর সংখ্যা 44, তাহলে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ বলে এটাকে 44 গ্রাম বের করা হচ্ছে। বুঝতে পারা গেছে? 1 গ্রাম পরিমাণ পদার্থ বলে এটাকে 44 গ্রাম বের করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? না বুঝতে পারলে বলো, আবার বলে দিচ্ছি। যে বুঝতে পারছো না বলো, আবার বলে দিচ্ছি। কারো কোনো সমস্যা থাকলে বলো, আবার বলে দিচ্ছি। দেখো, CO2 মানে আমরা অণুর ক্ষেত্রে কি দেখলাম, মৌলিক অণু আর যৌগিক অণুর ক্ষেত্রে CO2টা হচ্ছে একটা যৌগিক অণু। CO2টা একটা যৌগিক অণু। কেন যৌগিক অণু?
কারণ দুটো মৌল নিয়ে গঠিত, CO2টা একটা যৌগিক অণু, কারণ দুটো মৌল নিয়ে গঠিত। এবারে আমরা কি বললাম, মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ। 1 গ্রাম অণু মানে কি, এই CO2টার একটা পরমাণু মানে তো একটা গ্রাম, তাই না? এটা একটা অণু মানে একটা গ্রাম, ঠিক আছে? CO2 এর একটা অণু মানে একটা গ্রাম, এটা একটা গ্রাম, ঠিক আছে? তাহলে এবার CO2 এর মধ্যে কি পরিমাণ পদার্থটা আছে সেটা আমরা বের করলাম এইভাবে, পরমাণু সংখ্যা দ্বারা বের করলাম। CO2 এ কি পরিমাণ পদার্থ আছে সেটাকে আমরা বের করলাম এইভাবে, ঠিক আছে? C+O2, C+O2 মানে C+O+O, C এর পারমাণবিক সংখ্যা 12, অক্সিজেনের 16, তাহলে দুটোকে যোগ করলাম যখন 12 + 16 + 16 মানে 32 + 12 সমান হচ্ছে 44। তাহলে 44 এ যখন পরমাণু সংখ্যা বেরোলো, এই CO2 এর মধ্যে টোটাল 44 গ্রাম পদার্থ আছে। তাহলে একটা CO2 এর মধ্যে কত আছে, 44 গ্রাম পদার্থ আছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা আলাদা আমরা বের করতে পারবো, যে কোনো যৌগের ক্ষেত্রেই আমরা আলাদা আলাদা বের করতে পারবো। এই হলো আমাদের মোল সংখ্যা, ঠিক আছে? এই হলো আমাদের মোল সংখ্যা। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম বলছি এখানে 1 মোল CO2 এর 44 গ্রাম আছে। তো ম্যাম তো এবার 2 যদি বলে ম্যাম তাহলে 88 গ্রাম লিখতে হবে। হ্যাঁ, সেটা ডবল হবে, মোল সংখ্যা। আমরা যেরকম মনে করো এটাকে আমরা একক ধরে নিয়ে এগোবো, CO2 এর ক্ষেত্রে এটাকে আমরা একক ধরে নিয়ে এগোবো। যেরকম মনে করো 500 গ্রাম চিনি কিনতে গেলে আমাদের তো 100 গ্রাম চিনি সমান কত জানতে হবে, তাই না? তার 5 গুণ করলে তবে 500 গ্রাম আমরা জানতে পারবো। এটা ঠিক ব্যাপারটা ঠিক এরকম, এই 500 গ্রাম চিনি কিনতে গেলে যখন যেহেতু আমাদের 100 গ্রামটা জানতে হয়, সেই 100 গ্রামের ব্যাপারটা হচ্ছে এই 44 গ্রামটা, ঠিক আছে? এরপরে যেভাবে যেরকম জিনিসটা দেবে আমরা সেভাবে মাল্টিপ্লাই করে দেবো, শুধু আর কিচ্ছু করার নেই, মাল্টিপ্লাই করবো। আচ্ছা, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা সংযুতি। শতকরা সংযুতি, শতকরা সংযুতি। এখানে দেখো শতকরা সংযুতির সংজ্ঞাটা পড়তে হবে, প্লাস কি করে নির্ণয় করতে হবে সেটা আমাদেরকে একটুখানি দেখতে হবে। কি বলেছে, 100 ভাগ ওজনের কোন যৌগের মধ্যে মৌল বা মূলকের যত ভাগ ওজন বর্তমান থাকে সেই সংখ্যাকে উক্ত মৌল বা মূলকের শতকরা সংযুতি বলে। মৌল বা মূলক কেন বলছে, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সোডিয়ামটা মৌল, কিন্তু OH-টা কি, হাইড্রোক্সিলটা তো মূলক, তাই না? তো সেই জন্য এখানে শুধু মৌল নয়, মূলকের কথাটাও বলেছে। তাহলে শতকরা সংযুতি আমরা কাকে বলছি, 100 ভাগ ওজনের কোন যৌগের মধ্যে মৌল বা মূলকের যত ভাগ ওজন বর্তমান থাকে সেই সংখ্যাকে উক্ত মৌল বা মূলকের শতকরা সংযুতি বলছি। সংজ্ঞাটা আমি একবার লিখে দিচ্ছি, তোমরা এই নোটস গুলো যেগুলো আমি দিচ্ছি তোমরা একটুখানি খাতাতে শেয়ার করে নিও, বুঝলে? না বুঝতে পারলে পরে মুশকিল হবে। 100 ভাগ ওজনের কোন যৌগের মধ্যে কোন যৌগের মধ্যে মৌল বা মূলকের যত ভাগ ওজন বর্তমান থাকে, যত ভাগ ওজন বর্তমান থাকে। সাপোজ একটা মৌলের মধ্যে তোমার 100 ভাগের মধ্যে দুটো মৌল আছে, ঠিক আছে? দুটো মৌলের একটাতে তোমার আছে X ভাগ আর একটাতে আছে Y ভাগ, ঠিক আছে? তাহলে X + Y সমান যদি আমাদের 100 হয়, তাহলে একটা মৌলের পরিমাণ আছে X ভাগ আর একটা মৌলের পরিমাণ আছে Y ভাগ, তাই না? X আর Y দুটো নিয়ে যদি 100 হয়, সাপোজ 40 আর 100 ভাগের মধ্যে যে কোনো একটা যৌগের 100 ভাগের মধ্যে একটা মৌল আছে তোমার 60 ভাগ আর একটা মৌল আছে 40 ভাগ, ঠিক আছে? তাহলে শতকরা সংযুতি কি হবে, মনে করো X মূলকটা আছে 60 ভাগ আর Y মূলকটা আছে 40 ভাগ, তাহলে X মূলকটা শতকরা সংযুতি হবে 60%, Y মূলকটা শতকরা সংযুতি হবে 40%। ক্লিয়ার হয়েছে?
এক্স মূলকটা শতকরা সংযুক্তি হবে 60% আর ওয়াই মূলকটা শতকরা সংযুক্তি হবে 40%। ঠিক যেরকম করে আমরা এভারেজ বার করি, যে কোনো জিনিসের এভারেজ বার করি যেভাবে, সেভাবেই এই জিনিসটা হবে আমাদের। তাহলে শতকরা পরিমাণ মৌল বা মূলকের শতকরা পরিমাণ কিভাবে আমরা বের করব, সেটা কি করে বের করব দেখে নিই। শতকরা সংযুতি কি করে বের করব? 1 গ্রাম অণু যৌগে মৌল বা মূলকটির ওজন বা বাই যৌগের গ্রাম আণবিক ওজন ইনটু 100। তাহলে এটার ইয়েটা কি হলো? 1 গ্রাম অণু যৌগে মৌল বা মূলকের ওজন ডিভাইডেড বাই যৌগের গ্রাম আণবিক ওজন ইনটু 100। কারণ আমাদের শতকরা সংযুতি বলেছে, তার মানে সবটাই আমাদের পার্সেন্টেজে বেরোবে। ঠিক আছে, শতকরা সংযুতি বলেছে তাই সবটাই আমাদের পার্সেন্টেজে বেরোবে। ঠিক আছে, আচ্ছা এই হলো আমাদের তোমার শতকরা সংযুতি নির্ণয়ের পদ্ধতিটা। ঠিক আছে, শতকরা সংযুতিতে পার্সেন্টেজ নির্ণয়ের পদ্ধতিটা এইটা। দেখি প্রথম যে অঙ্কটাই দিয়েছে একটা কঠিন মতো দিয়ে দিয়েছে। আচ্ছা দেখো, আমাদের 2 নম্বর একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা আমি তোমাদেরকে করে দেখাই, তাহলে তোমাদের বোধহয় বুঝতে সুবিধা হবে। উদাহরণটা তোমাদেরকে করে দেখ। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? বেশ, উদাহরণটা তোমাদেরকে একটুখানি করে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। বলেছে Fe2O3 তে Fe আর O এর শতকরা ওজন অনুপাত বের করতে বলেছে। Fe2O3 তে বলেছে Fe আর O এর শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। Feর ক্ষেত্রে দিয়ে দিয়েছে, Feর পারমাণবিক ওজনটা দিয়ে দিয়েছে, Feর ক্ষেত্রে পারমাণবিক ওজনটা দিয়ে দিয়েছে 55.85। ঠিক আছে, আর অক্সিজেনটা তো আমরা জানি 16। ঠিক আছে, অক্সিজেনটা আমরা জানি 16। এবারে আমাদের Fe শতকরা পরিমাণ বের করতে বলেছে, তাহলে Fe2O3 তে বের করতে বলেছে। তাহলে Fe2O3 প্রথমে আমরা আণবিক ওজনটা বের করে নেব। Fe2O3 তে আণবিক ওজনটা বের করে নেব। Fe2 মানে 2 × 55.85 প্লাস 3 × 16। তাহলে 55.85 মানে কত হচ্ছে? 0, 16 আর 17, 7, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 11 বসলো, হাতে রইল 1, 5 10 11। তাহলে এটা হচ্ছে 111.70 প্লাস 48, 348। তাহলে কত হলো আমাদের? 159.70। ঠিক আছে, Fe2O3 হলো তাহলে 159.70। ক্লিয়ার হয়ে গেল? এবারে আমাদের কি বলেছে? 1 গ্রাম অণু যৌগ বা 1 গ্রাম অণু যৌগে মৌল বা মূলকের ওজন ডিভাইডেড বাই যৌগের গ্রাম আণবিক ওজন। তাহলে প্রথমে আমরা বের করি আয়রনেরটা। ঠিক আছে, প্রথমে আমরা যদি আয়রনেরটা বের করি তাহলে কি করে বের করব দেখো। প্রথমে আয়রনের যদি শতকরা সংযুতিটা বের করতে যাই তাহলে কি করে করব? আমরা বলেছি মৌল বা মূলকের পারমাণবিক ওজন। এখানে বলেছে Fe2 দুটো আছে, তাহলে 2 × 55.85 ডিভাইডেড বাই এই টোটালটা হবে যৌগের গ্রাম আণবিক ওজন, তার মানে 159.70 × 100। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। অক্সিজেনের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে আমরা করব। অক্সিজেনের ক্ষেত্রে কি করব? 3 × 16 আছে, 3 × 16 আছে, তাই না? 3 × 16 বাই 159.70 × 100। এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? শতকরা সংযুতিটা সবাই বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে, পরীক্ষাতে দিয়ে দিয়েছে। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে। এই অঙ্ক আসা মানেই এই শতকরা সংযুতি বের করতে দেয়া। অঙ্ক আসা মানেই কিন্তু শতকরা সংযুতি বের করতে দেয়া। ঠিক আছে, অঙ্ক আসা মানেই শতকরা সংযুতি বের করতে দেয়া, কারণ স্থূল সংকেত থেকে আণবিক সংকেত থেকে কোনো অঙ্ক নেই।
এই চ্যাপ্টারটা থেকে অঙ্ক আসবে মানে শতকরা সংযুতি থেকেই কিন্তু অঙ্ক আসবে। ক্লিয়ার হয়েছে? কারুর ক্লিয়ার না হলে বলো, আবার বলে দিচ্ছি। কারুর ক্লিয়ার না হলে বলো, আবার বলে দিচ্ছি। এরপর আমি আণবিক সংকেত আর স্থূল সংকেতটা বলে চ্যাপ্টারটা শেষ করে দেবো। শতকরা সংযুতিটা তাহলে হয়ে গেল। এবার আমরা বলবো আণবিক সংকেত আর স্থূল সংকেত। দেখো প্রথমে স্থূল সংকেত। ম্যাম একটু স্ক্রিন, হ্যাঁ বলো। একটু স্ক্রিনটা শেয়ার করবেন। স্ক্রিন কি শেয়ার হচ্ছে না? না, দেখতে তো পাই না। দাঁড়াও আবার করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ? দেখে নাও। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ? বেশ, আমি এটা পাঠিয়ে দেবো, এখনই করে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের ক্লাসটা শেষ হলে পাঠিয়ে দেবো। দেখো স্থূল সংকেত কাকে বলছে? স্থূল সংকেতটা হচ্ছে, দেখো কোন যৌগের একটি অণুর মধ্যে যেসব বিভিন্ন পরমাণু বিভিন্ন সংখ্যায় বর্তমান থাকে সেই সংখ্যাগুলোর অনুপাত নির্ণয় করে যৌগটি যে সরলতম সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগটির স্থূল সংকেত বলে। ঠিক আছে, তাকে ওই যৌগটির স্থূল সংকেত বলে। তাহলে স্থূল সংকেতটা কিরকম? সংজ্ঞাটা একটু ভালো করে মুখস্থ করে নেবে। সংজ্ঞা তো তোমাদের আসে না, কনসেপচুয়াল কোশ্চেন আসবে, কারণ সংজ্ঞা ওখানে তো লিখতে দেবে না। সংজ্ঞাটা কি বলেছে? কোন যৌগের একটি অণুর মধ্যে যেসব বিভিন্ন পরমাণু বিভিন্ন সংখ্যায় বর্তমান থাকে তার অনুপাত যখন করা হয়, অনুপাত করার পর যে সরলতম সংকেতটা পাওয়া যায় তাকে বলা হয় ওর স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত কিরকম ভাবে বের করব? দেখো সাপোজ HSRO, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড আমরা বের করব। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 2:1:4 এটা হচ্ছে ওদের অনুপাত। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার আর অক্সিজেনের অনুপাতটা হচ্ছে 2:1:4। তাহলে এটা থেকে আমরা স্থূল সংকেতটা কিভাবে পাবো? H2SO4, H2S1O4। এই ওয়ানটা লেখা না লেখা সমান, সেই জন্য আমরা সংকেতটা কি পাই? H2SO4। এখানে আমরা সংকেতটা পাই H2SO4। এভাবে আমরা কি বের করব? স্থূল সংকেতটা বের করব। অনুপাতটা যখনই আমাদের দিয়ে দেবে, এইটা হচ্ছে স্থূল সংকেত। ঠিক আছে, এইটা হচ্ছে স্থূল সংকেত। এভাবে আমরা বের করব। এবারে ধরো আরেকটা করি, HNO। তাহলে H আর N আর O তিনটে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের তিনটের অনুপাত হচ্ছে 1:1:3। তাহলে আমরা স্থূল সংকেতটা কি পাবো? HNO3। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন আর অক্সিজেন 1:2। তাহলে কি হলো? CO2। ঠিক আছে, তারপরে এরকম ভাবে সব জিনিসগুলো আমরা বের করব। জলের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে থাকে। তাহলে কি হবে? H2O। যখনই আমাদের কোন যৌগের মধ্যে কি কি মৌল আছে বলে দেবে, মৌলগুলো কি রেশিওতে আছে, কি অনুপাতে আছে, যখনই আমাদের বলে দেবে, তখনই আমরা স্থূল সংকেতটা বের করতে পারবো। স্থূল সংকেতটা ক্লিয়ার হয়েছে সবার? স্থূল সংকেতটা সবার ক্লিয়ার হয়েছে আশা করি। আরেকবার বললে। স্থূল সংকেতটা হচ্ছে যখনই আমাদের কোন যৌগের মৌলগুলো বলে দেবে, ঠিক আছে, মৌলগুলো বলে দেবে আর অনুপাতগুলো বলে দেবে, বা অনুপাতগুলো আমরা বের করে নিতে পারবো, তখন আমাদের স্থূল সংকেতটা বেরিয়ে যাবে। কি করে বেরোবে বুঝলে? এবারে মনে করো আমাদের অনুপাতটা কোনো একটা যৌগের ক্ষেত্রে অনুপাতটা এরকম হয়েছে 1.5:2:2.5। এবারে এবারে দেখো এই 1.5 আর 2.5 দুটোকে তো আমরা বসাতে পারবো না, তাই না? কোন মৌলের সাফিক্সে তো 1.5 2.5 আমরা বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? ডাল্টনের পরমাণুবাদে কি বলেছিল? ডাল্টনের পরমাণুবাদে বলেছিল পূর্ণ সংখ্যার সরল অনুপাতে মৌলগুলো যুক্ত হবে। যে কোনো যৌগের মধ্যে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে মৌলগুলো যুক্ত হবে, যে কোনো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হবে। এবার পূর্ণ সংখ্যা করতে হবে তো তাহলে আমাদের, তাহলে আমরা কি করব?
পূর্ণ সংখ্যা করার জন্য তাহলে আমরা জিনিসটাকে এভাবে করব। এটাকে 2 দিয়ে দেখো গুণ করো তো, 1.5 × 2 = 2 × 2, 2 দিয়ে যদি গুণ করি তাহলে রেশিওটা একই থাকবে। 2 দিয়ে যদি 3টাকেই গুণ করি তাহলে আমাদের রেশিওটা সেম থাকবে, ঠিক আছে? = 2.5 × 2, তাহলে তখন আমাদের রেশিওটা কি হয়ে যাবে দেখো, 3:4:5, ঠিক আছে? তাহলে 1.5, 2 আর 2.5 দুটো রেশিও, আর 3:4:5 এই রেশিওটা কিন্তু সেম। তাহলে আমাদেরকে যখন কোনো রেশিও, যদি কোনো রেশিও কোনো ক্ষেত্রে এরকম পয়েন্টে বেরিয়ে যায়, তখন আমাদের কি করতে হবে, কোনো কিছু গুণ করে, কোনো একটা একই সংখ্যা, ঠিক আছে, একই সংখ্যা গুণ করে তখন আমাদেরকে কি করতে হবে, একই সংখ্যা গুণ করে আমাদেরকে করতে হবে, তখন আমাদেরকে একই সংখ্যা গুণ করে তখন আমাদেরকে এই রেশিওটাকে বাড়িয়ে দিতে হবে, রেশিওটাকে পূর্ণ সংখ্যার সরল অনুপাত করে দিতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে? স্থূল সংকেত, স্থূল সংকেত সবার ক্লিয়ার হয়েছে? এবার আণবিক সংকেতটা বলে দিই। আণবিক সংকেতটা বলে দিলে আজকে চ্যাপ্টারটা শেষ। আণবিক সংকেত কাকে বলছে? কোনো যৌগ যে সকল মৌল দ্বারা গঠিত তাদের পরমাণুর সঠিক সংখ্যা যে সংকেতের সাহায্যে জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে, ঠিক আছে? তাহলে কোনো মৌলের, কোনো যৌগ যে সকল মৌল দ্বারা গঠিত তাদের পরমাণুর সঠিক সংখ্যা যে সংকেত দ্বারা জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। এই আণবিক সংকেত আর স্থূল সংকেতটা কিন্তু মোটামুটি একই জিনিস। সাপোজ গ্লুকোজ C6H12O6, এটা থেকে আমরা আণবিক সংকেতটা পেয়ে যাচ্ছি। কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, অক্সিজেন আছে 16টা, তবেই তো এটা নিউট্রাল হয়েছে। এই C6টা একা থাকতে পারে, কারণ আমরা আণবিক সংকেত মানে কি, অণু বার করতে গেলে আমরা জানি স্বাধীনভাবে থাকতে পারে, তাহলে এই C6টা আলাদা থাকতে পারে, ঠিক আছে? আমাদের C6টা স্বাধীনভাবে থাকতে পারে, আবার H12টা স্বাধীনভাবে থাকতে পারে, আবার O6টাও স্বাধীনভাবে থাকতে পারে, ঠিক আছে? তাহলে C6টা আলাদাভাবে থাকতে পারে, H12টা আলাদাভাবে থাকতে পারে, আর O6টাও আলাদাভাবে থাকতে পারে। তিনটে আলাদা আলাদাভাবে থাকতে পারে, মানে স্বাধীনভাবে থাকতে পারে। তাহলে আণবিক সংকেতটা আমরা কি, যে সঠিক সংখ্যাগুলো, অণুর সঠিক সংখ্যাগুলো জানা যাচ্ছে, ঠিক আছে, অণুর সঠিক সংখ্যাগুলো জানা যাচ্ছে যে সংকেতটা দ্বারা, তাকেই আমরা আণবিক সংকেত বলবো। ব্যাস, এই চ্যাপ্টারটাই তোমাদের এইটুকু ছিল। অঙ্ক আছে আর এই 3টে তোমাদের সংজ্ঞা আছে, ঠিক আছে? এখান থেকে যা কনসেপচুয়াল কোশ্চেন দেওয়ার দেবে। আশা করি পুরোটা বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয়, মানে পড়ার পর যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে? আর পরের দিন ক্লাসে, তবে তোমাদের কেমিস্ট্রির সিলেবাসটা যা আছে আমার মনে হচ্ছে আরেকটা ক্লাস হয়তো বাড়াতে